আশা করি সবার বোটানি পরীক্ষা ভালো হয়েছে। সরাসরি তাহলে পড়ায় চলে যাই। এক স্টুডেন্ট জিজ্ঞেস করছিল যে ভাই আপনার অ্যাপ্রন সহ দেখি না। আসলে ভাই অ্যাপ্রন পড়তে গরম করে, তো তার জন্য আর অ্যাপ্রন পড়া হয় না। আর অ্যাপ্রন পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমি তো ওই ফেজটা পার করে আসছি। আর আসল কথা, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও ঠিক মতো অ্যাপ্রন পড়ি না, কারণ আমার কাছে গরম করে কেন জানি। আচ্ছা যাই হোক, তোমরা চান্স পাওয়ার পরে তোমরা পড়ো কি কি আসতে পারে। সবার প্রথমে আমরা লিভারের গঠন পড়বো, যকৃতের গঠন এবং যকৃতের কাজ পড়বো, যেটা থেকে কোশ্চেন আসবে। তো আমি বইটা নিয়ে এসেছি, বই থেকে আমি কয়েকটা লাইন বলি, ওই কয়টা লাইন না মুখস্থ করতে হবে তোমার, কারণ ওইটা এমসিকিউতে আসবে। তুমি যে কোনো স্টুডেন্ট, তুমি যদি খুবই নিম্ন লেভেলের স্টুডেন্ট হও, মানে কিছু পড়াও নাই, তাও তুমি এই কয়টা লাইন মুখস্থ করবা। আর তুমি যদি খুব ভালো লেভেলের স্টুডেন্ট হও, তুমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট অথবা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, বুয়েটে পরীক্ষা দিবা, তোমার তো জানতে হবেই। তো দেখো কি কি পড়বো আমরা। লিভারের মধ্যে এই সাইনিসয়েড থাকে, লিভারের মধ্যে হ্যাপাটোসাইট থাকে। হ্যাপাটোসাইট দেখো, হ্যাপাটো ওয়ার্ডটা মানে হচ্ছে লিভারের সাথে রিলেটেড। সাইনিসয়েড কেন্দ্রীয় শিরা থাকে লিভারের মধ্যে। লিভারে যেটা পরীক্ষা আসে যে গুরুত্ব কি, তুমি বলবে যে লিভারের গুরুত্ব অপরিসীম। আসলে অপরিসীম, লিভারের গুরুত্ব না বলে মানে বলে শেষ করা যাবে না, অনেক কিছু আছে। তাহলে কি, আমার এজ এ অ্যাস্থেটিক স্টুডেন্ট হিসেবে শুধু পয়েন্টগুলো পড়ে গেলেই হবে? উই আর অ্যাস্থেটিক্স। তো সামনে আসি। তো তুমি পড়বা যে লিভারের গুরুত্ব অনেক, বিপাকীয় ভূমিকা, সঞ্চয় ভূমিকা, সব মিলায় তুমি লেখা শুরু করবা। যেহেতু এখানে কোনো, তোমার ধরো আসছে বিপাকীয় ভূমিকা, তোমার আসছে সঞ্চয় ভূমিকা, তুমি সবই লিখে দিবা। আমি তোমার জায়গায় থাকলে সবই লিখে দিতাম, ভাই আমার এত চিন্তা করার টাইম নেই কোনটা বিপাকীয় কোনটা সঞ্চয়। তারপরে আমি এভাবে আসতাম। আচ্ছা এটা তো জানো যে লিভারকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি। তো সরাসরি চলে আসো সামনে। কি কি সঞ্চয় করে, তুমি বলবো যে গ্লাইকোজেন সঞ্চয় করে। গ্লাইকোজেন কিভাবে সঞ্চয় করে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চয় করে। তো গ্লাইকোজেনেসিস, তারপর লাইপোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, এগুলো তো মনে আছে না? মনে না থাকলে একটু বই থেকে দেখে নিব, নইলে কমেন্টে কইরো তোমার যদি মনে না থাকে, আমি বুঝিয়ে দিব নি। তো তারপরে আসো রক্ত সঞ্চয়। তো তাহলে তুমি পয়েন্টগুলো লাগবে যে গ্লাইকোজেন সঞ্চয় করে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। গ্লাইকোজেনেসিস মানে তৈরি হওয়া, আর গ্লাইকোজেন মানে হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হওয়া। তারপর হচ্ছে রক্ত সঞ্চয়, তুমি বলবে যে রক্ত সঞ্চয় করে, রক্তের ভান্ডার বা রিজার্ভার হিসেবে কাজ করে। কতটুকু রক্ত থাকে, তুমি বলবে যে 1.5 লিটার বা 1500 সিসি। তারপর চলে যাবা কি কি সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে। তাহলে বলবে যে ভাই ভিটামিন সঞ্চয় করে, কি কি ভিটামিন সঞ্চয় করে? অনেক ধরনের ভিটামিন সঞ্চয় করে, স্পেশালি যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো। ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কি কি? এডিইকে। আর পানিতে সলিউবল ভিটামিন সঞ্চয় করে ভিটামিন বি, সি। তাহলে কি কোনো বাকি আছে কিছু? তুমি বলবে যে সব ভিটামিনই সঞ্চয় করে। পরে কথায় আসি। তারপর বলবো পিত্তরস সঞ্চয় করে, যেহেতু লিভারের সাথেই পিত্তথলি আছে, তাহলে পিত্তরস তো সঞ্চয় করবি, বেসিক হিসাব। তারপরে বলবা যে চর্বি অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, খনিজ লবণ সঞ্চয় করে। এই তো। তাহলে দেখো কোনো কিছু বাকি আছে? আমাদের খাবারের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, পানি। পানি, পানি পি দিয়ে লিখতেছি কেন? আচ্ছা পানি, তারপরে কি আছে আর? খনিজ লবণ মানে মিনারেলস। তো এই যে দেখো সবই আছে, কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, লিপিড। লিপিড যেন কই বললাম, এই যে চর্বি, অ্যামিনো অ্যাসিড, লিপিড। তারপরে পানি, পানি সঞ্চয় করে। পানির সাথে বলবা রক্ত, রক্ত সঞ্চয় করে। পিত্ত, পিত্ত তো ওর পাশেই থাকে, পিত্তথলি। পিত্ত তো তুমি এভাবে বলে ফেলবা যে যা যা আছে দুনিয়ার সবকিছু সঞ্চয় করে, আমাদের খাবার প্লাস ওর আশেপাশের যা যা ওগুলো। দেখছো কত ইজি। তারপরে আসি, তুমি বলবা যে কি কি বিপাকীয় ভূমিকার মধ্যে আসবা। শর্করা বিপাক করে। তো বিপাকীয় ভূমিকার মধ্যে এই যে গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস যেগুলো আছে, তো আমি বলে দিই একটু একটু করে। তো গ্লাইকোজেনেসিস, এই জেনেসিস মানে হচ্ছে বলবা যে তৈরি হওয়া, গ্লাইকো মানে হচ্ছে গ্লাইকোজেন, তাহলে গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হওয়া। কই থেকে তৈরি হয়? গ্লুকোজ থেকে তৈরি হয়, এটাই। তারপরে আসবা, তুমি বলবা যে গ্লুকোনিওজেনেসিস মানে কি? এই জেনেসিস মানে তৈরি হওয়া, নিও মানে হচ্ছে অশর্করা, মানে গ্লুকো বাদ দিয়ে অন্য কিছু। তো অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটা কিন্তু এমসিকিউতে আসবে, এটা ভালো মতো পড়ে যাব। তারপর তারপর তোমাকে আর কি কোশ্চেন করবে? গ্লাইকোজেনোলাইসিস, এটা একটু দেখে যাও। লাইসিস মানে ভাঙা, গ্লাইকোজেন ভাঙা, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, গ্লাইকোজেনোলাইসিস। তো যেটার পাশে লাইসিস পাবা, মনে করবে যে ওটা ভাঙার সাথে রিলেটেড। তারপর লাইপোজেনেসিস, জেনেসিস মানে কি? তৈরি হওয়া। লাইপো মানে লিপিড, লিপিড তৈরি হয় কই থেকে? গ্লুকোজ থেকে। তাহলে বলবা যে গ্লুকোজের মাত্রা পরিমাণ বেড়ে গেলে এবং আলটিমেটলি কিসে মাত্রার পরিমাণ বেড়ে গেলে ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়, না লিপিডে পরিণত হয়। এগুলো লিখবা। আসলে সময় থাকলে আমি এগুলো অনেক ডিটেলসে বলতে পারতাম, মেডিকেল অ্যাডমিশনের জন্য যখন ক্লাস দিব ইনশাল্লাহ অনেক মোটামুটি মোটামুটি ডিটেলসে বলবো। এত ডিটেলসে তো আর আসলে ওইভাবে একাডেমিকে তোমরা পড়ে আসছো, এখন তো ডিটেলসে পড়ার দরকার নেই। আমি তোমাকে যেটা সাজেশন দিই, ভিতরের কথা না মনে রাখতে পারলেও সঞ্চয়ী ভূমিকা, বিপাকীয় ভূমিকা এভাবে লিখবা না। তুমি লিখবা হচ্ছে যকৃতের কাজ,
যকৃতের কাজ সবগুলা সিরিয়াল ধরে ধরে লিখবা, কি কি সঞ্চয় করে, কি কি বিপাকে ভূমিকা রাখে। পরে কথায় আসি। তারপরে এই যে এখানে একটা দেওয়া, তোমার বইতে একটা ছক দেওয়া, যেটা অনেক কোচিং এর গাইডেও আমি দেখছি, বা এই যে আমি যে উন্মেষের বই থেকে, উদ্ভাসের বই থেকে লিখি, ওইটাও দেখি যে এখানে দেওয়া। তো এগুলো না দেওয়ার ভাই তোমার পরীক্ষার হলে টাইম থাকবে না, তো তুমি এগুলো দিবা না। তো এগুলো ছবি তোমার কাছে এমন ভাবে তাকায় থাকবে, কিন্তু তুমি এগুলো দিবা না, কারণ অনেক ভেজাল একটা জিনিস। ভেজাল জিনিস মানে আমার কাছে ভেজাল লাগে, অযথা টাইম নষ্ট। পরে কথায় আসবো। তো প্রোটিন বিপাকে কাজ করে, তো প্রোটিন বিপাকে কি করে তুমি বলবা যে ডিঅ্যামিনেশনে কাজ করে। আরেকটা জিনিস আছে, অর্নিথিন চক্রতে কাজ করে। কোশ্চেন হচ্ছে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র কোথায় হয়, তুমি বলবা যে যকৃতে হয়, কিডনিতে হয় না। তারপর প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে, এটা লিখবো। হরমোন সংশ্লেষ করে, এটা লিখবো। মোটামুটি যা যা মনে থাকে তাই তাই লিখে দিবা। ফ্যাট বিপাকের মধ্যেও এগুলা ঘুরে ফিরে লিখবো যে ফ্যাট বিপাক করে। দেখছো কতগুলা পয়েন্ট হয়ে গেছে, ভিতরে পয়েন্ট লাগবে না, জাস্ট এই পয়েন্টগুলো পড়ে পড়ে সামনে আগাবো। পরে কথা আসে লোহিত রক্তকণিকা উৎপাদন ভাঙন। দেখছো কত কথা ভাই, শেষ হয় না কেন এগুলো। পিত্ত উৎপাদন থেকে শুরু করে, হরমোন সংশ্লেষণ থেকে শুরু করে সব। আমার আমার অবস্থা এমন হয়ে গেছে, শেষ হয় না কেন। তো তোমার যেন এমন অবস্থা না হয়, তুমি একটা কাজ করো, 5 মিনিট সময় নিয়ে পয়েন্টগুলো খালি লেখো। এই যে এই যে স্টিকি নোটের মধ্যে পয়েন্টগুলো লিখবা, যে এটা 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 করে। অনেকে আবার এই পয়েন্ট লিখে আবার এটাই পরীক্ষার হলে নিয়ে যায় না, মানে নকল কইরো না, নকল আর হবে না কিন্তু। আচ্ছা, পরে কথা আসি। তাহলে ভাই আরেকটা প্রশ্ন আসবে, যকৃৎ তো বুঝলাম যে এটা আসবে, আর কি আসবে? তুমি বলবা যে কি কি পরিপাক হয়, কোথায় পরিপাক হয়, এই কোশ্চেনটা আসে। যেমন আমিষ কোথায় পরিপাক হয়? 2 জায়গাতে, স্টোমাকে আর হচ্ছে ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে, মানে বাংলা কি জানো, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে, এই 2টা জায়গায় পরিপাক হয়। তারপরে বলবে যে স্নেহ কিভাবে পরিপাক হয়, কার্বোহাইড্রেট কিভাবে পরিপাক হয়। তাহলে চলো সরাসরি ওইটাতে আমি শিখি। এই পুরা চকের মধ্যে ওই পুরাটা জিনিস আছে। তো কেউ যদি বই থেকে পড়ো, তো বইটা খুলো, বই থেকে অনেক মজা করে পড়া যায় এটা, দেখো কিভাবে। তুমি বলবা যে ভাইয়া কার্বোহাইড্রেট পরিপাক হয়, প্রথমে মুখ গহ্বরে আংশিকভাবে কার্বোহাইড্রেট পরিপাক হয়, এটা সবাই জানি আমি, টাইলিন এবং মল্টেজ দিয়ে পরিপাক হয়ে তৈরি হয় গ্লুকোজ। এখানে তুমি এই যে প্রভাবিত খাদ্যের নাম, মানে লেফট সাইডে কি রাইট সাইডে কি, ধরো একটা খাবার যে পরিপাক হবে, পরিপাক হওয়ার জন্য ধরো একটা পলিস্যাকারাইড স্টার্চ, পলিস্যাকারাইড ভাঙবে, টাইলিন মল্টেজ দিয়ে হবে গ্লুকোজ। তো এখন তোমার না এক্স্যাক্টলি এটা মনে রাখতে হবে না, স্টার্চ, গ্লাইকোজেন, মল্টোজ, এগুলা ভেঙে ভেঙে মল্টোজ অথবা গ্লুকোজে পরিণত হয়। এগুলা এক্স্যাক্টলি মনে রাখা তোমার তোমার না কারোর পক্ষে ওইভাবে পসিবল না। তুমি একটা গ্রস জিনিস মনে রাখবা, লেফট সাইডে আমার হচ্ছে বড় কিছু, রাইট সাইডে মানে উৎপাদে হবে আমার কোন একটা ছোট কিছু। এখন ছোট কিছু কি আর বড় কিছু কি? বড় কিছু হচ্ছে যেমন এটা পলিস্যাকারাইড স্টার্চ, আর এখানে ছোট কিছু হবে গ্লুকোজ, মানে তার মনোমার, এটা পলিমার আর এটা মনোমার, আর মাঝখানে হচ্ছে তার এনজাইম। এই তো। তারপর এখানে লাগবে প্রোটিন অথবা প্রোটিনের বড় মলিকিউল, যেমন পেপটন, প্রোটিওস, এগুলো লিখবো। আর রাইট সাইডে তুমি দিবা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে তার ছোট উপাদান, এই তো হয়ে গেল। আর মাঝখানের এনজাইম কোনটা লাগে ওটা ডিপেন্ড করে কোথায় কাজ করতেছে। যেমন পাকস্থলীতে কাজ করলে পেপসিন, ক্ষুদ্রান্তে কাজ করলে হচ্ছে ট্রিপসিন, এটা আমরা একটু পরে পড়বো। তাহলে প্রোটিনটা একটু ভালো মতো পড়তে হবে, আমি প্রোটিনটা একটু বলতেছি, একটু পরে আসতেছি। তারপর লিপিডে যদি আসো, তুমি বলবা যে ভাই লিপিড হচ্ছে বড় মলিকুল। লিপিডকে যদি ভাঙি তাহলে লাইপোলাইটিক এনজাইম, লাইপেজ এনজাইম দিয়ে ভাঙতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে লাইপেজ। লাইপেজ দিয়ে ভেঙে কিসে পরিণত হয়, তুমি বলবা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়। এটা মনে করো যে এটা ছোট বাচ্চা, মানে ছোট জিনিস, মানে মনোমারের মতো, গ্লুকোজ মনোমারের মতো, অ্যামিনো অ্যাসিড মনোমারের মতো। তো ওরিয়েন্টেশনটা এমন, লেফট সাইডে বড় কিছু, রাইট সাইডে ছোট কিছু, মাঝখানে হচ্ছে এনজাইমগুলো দিয়ে দিব। তো আসি এখন, তাহলে কি কি দিব? তাহলে এগুলো কি মুখস্থ করবো তুমি? না, তুমি ঠান্ডা মাথায় অ্যান্সার করবো। দেখো কি কিভাবে। প্রথমে লালারস থেকে টাইলিন মল্টেজ খরিত হয়, তুমি বলবা লেফট সাইডে স্টার্চ, রাইট সাইডে গ্লুকোজ, এগুলো গ্লুকোজ মল্টোজ দিয়ে দিবা তোমার মতো করে। বোটানি তো পড়ে আসছো, কোষ রসায়ন চ্যাপ্টার, এই যে কোষ রসায়ন চ্যাপ্টারের কাহিনী। পাকস্থলিতে আসবো, তো দেখবা পরীক্ষায় পাকস্থলিতে কিভাবে প্রোটিন পরিপাক হয়, এটা পরীক্ষা আসবে। তো কি বলবা, তুমি বলবা যে হ্যাঁ, পাকস্থলিতে থাকা যে প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে পেপসিন হচ্ছে মেইন এনজাইম। পেপসিন এনজাইম কি করে, প্রোটিনকে ভেঙে প্রোটিওজ আর পেপটনে পরিণত করে, মানে এটা একটা তার ছোট ফর্মেটে পরিণত করে। কিন্তু এখানে মনে রেখে, এখানে কিন্তু অ্যামিনো অ্যাসিড হয় না, অ্যামিনো অ্যাসিড দিও না, কারণ অ্যামিনো অ্যাসিডটা এর পরের স্টেজে হয়, পাকস্থলী পরে হচ্ছে কুটান্তে হয়। তারপর লিপিড পরিপাক হয় গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইম দিয়ে, মাখনের চর্বি মাত্র শুধুমাত্র পরিপাক করে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে এই সাইডে কিন্তু শুধু চর্বি দিও না, মাখনের চর্বি দিও, পাকস্থলীটা পড়তে হবে। তারপরে অগ্নাশয়ে আসবো। অগ্নাশয়ে তোমার প্রশ্ন আসবে যে অগ্নাশয়ে কিভাবে পরিপাক হয় খাবার দাবার।
তো 3টা খাবার আছে, 3টা হেডিং দিব, তারপরে হিসাবগুলো বের করব কিভাবে। তুমি বলবা যে অগ্নাশয় রস থেকে, আচ্ছা অগ্নাশয় রস না, ক্ষুদ্রান্তে আসি। ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে 2টা কাহিনী হয়। প্রথমে অগ্নাশয় রস থেকে খাবার পরিপাকের জন্য অগ্নাশয় রস নিঃসৃত হয়, আর আন্তরিক রস থেকে খাবার নিঃসৃত হয়। তো তুমি যদি এগুলা কিছু ভুলে যাও, তাহলে আমি তোমাকে আর একটু ক্লিয়ারভাবে মনে করাই দিই কাহিনীটা ছিল কি। কাহিনীটা ছিল এমন যে প্রথমে আমাদের অন্ননালী আসে, তারপর এদিক দিয়ে হচ্ছে আমাদের পাকস্থলী শুরু হয়, তারপর পাকস্থলীর পরে এখান দিয়ে শুরু হবে আমাদের ডিওডেনাম। ধরো এই পর্যন্ত পাইলোরাস। পাকস্থলীর হিসাবগুলো মনে আছে, এটা ফান্ডাস, এটা কার্ডিয়া, এটা বড় বাক, এটা ছোট বাক, এটা অ্যান্ট্রাম, তারপর এদিকে পাইলোরাস। পাইলোরাসের পরে এখান থেকে শুরু হবে ডিওডেনাম। ডিওডেনামে মানে ক্ষুদ্রান্ত। তাহলে এখানে হচ্ছে আমাদের অগ্নাশয়, অগ্নাশয় থেকে এই অগ্নাশয় নালী এসে এখানে আসে। আর এদিক দিয়ে হচ্ছে যকৃৎ। তো যকৃতের এখানে হচ্ছে আমার পিত্তথলি। তো পিত্তথলি থেকে অভিন্ন পিত্তনালী তৈরি হয়, এই দিক দিয়ে বাম এবং ডান যকৃৎ নালী মিলে তৈরি হয় অভিন্ন পিত্তনালী। এত কিছু না মনে রাখলে তুমি মনে রাখো সবকিছু, এই যে অভিন্ন পিত্তনালী এবং ডিওডেনাম আর এই দিক দিয়ে অগ্নাশয় নালী সবকিছু এখানে এসে মিশ্রিত হয়। তাহলে এই জায়গাটাতে যদি পরিপাক হইতে হয়, তাহলে আমার এইটার যে নিজের কিছু গ্ল্যান্ড আছে, এই নিজের গ্ল্যান্ড মানে আন্তরিক গ্ল্যান্ড, এখান থেকে কিছু রস আসবে আর এখান থেকে কিছু রস আসবে। তার মানে 2টা হেডিংয়ে আমি অ্যান্সার করব। এখানে পরিপাক হইতে গেলে এখান থেকে রস এবং এখান থেকে যে রসগুলো আসবে সবগুলোর হিসাবগুলো বের করব। হিসাব আবার 3টাতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিডে। তো চলে আসি এখানে। তাহলে তাহলে তুমি বলবা যে ভাইয়া এই পজিশনে এই অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাক আর এইখানকার যে কার্বোহাইড্রেট পরিপাক 2টা সেম সেম দিয়ে দিবা। কি সেম দিবা? তুমি বাম পাশে লিখবা পলিস্যাকারাইড, বাম পাশে পলিস্যাকারাইড। এই যে যেমন স্টার্চ, ডেক্সট্রিন বা ডাইস্যাকারাইড আছে সুক্রোজ, এই পাশেও স্টার্চ, গ্লাইকোজেন। রাইট সাইডে যেটা মানে উৎপাদে কি হবে? উৎপাদে হবে গ্লুকোজ, উৎপাদে গ্লুকোজ। তাহলে আমি বলি এটা কিন্তু এই ছক করে আবার লিখো না পরীক্ষার হলে বিক্রিয়া দিয়ে লিখবা। বুঝছো তো না? বিক্রিয়াতে কিভাবে লিখবা? যেমন এখানে লিখবা স্টার্চ, ডেক্সট্রিন, তারপরে টান দিয়ে লিখবে যে সরল শর্করা অথবা গ্লুকোজ, আর মাঝখানে দিবা হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য এনজাইম অ্যামাইলেজ। তুমি অ্যামাইলেজটা মনে রাখো ভালো মতো, ল্যাকটেজ, মল্টেজ এগুলো মনে থাকলে তো অনেক ভালো। তারপরে আসবা প্রোটিন পরিপাকের জন্য কি কাজ করে, যেটা বলতেছিলাম, পাকস্থলীতে কাজ করে পেপসিন, বাট অগ্নাশয় রস থেকে নিঃসৃত হয় ট্রিপসিন, যেটা কাজ করে হচ্ছে ক্ষুদ্রান্তে। তাহলে তুমি বলবা যে ভাই ট্রিপসিন কাজ করে, ট্রিপসিন কিভাবে কি কাজ করে? পাকস্থলীতে মনে আছে শেষ হয়েছিল কি দিয়ে? প্রোটিওস পেপটন। এখান থেকে শুরু আবার প্রোটিওস পেপটন, প্রোটিওস পেপটন থেকে শুরু, সামনে শেষ হবে তোমার অ্যামিনো অ্যাসিডে। তুমি এতটুকু লিখো, আর পুরাটা পারলে তো অনেক ভালো। তারপর এগুলো যদি মনে থাকে কয়েকটা লিখে দিবা, অ্যামিনো পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, মনে থাকলে লিখে দিবা, একই কাজ। প্রোটিওস পেপটন, অ্যামিনো অ্যাসিড, একদম হুবহু যে এমন হইতে হবে ট্রাইপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড, এটা ভাঙার জন্য তোমার ট্রাইপেপটাইডেস এক্স্যাক্টলি মনে রাখতে হবে। আসলে তুমি মনে রাখতে পারলে তো অনেক ভালো রে বাপ। যদি মনে না থাকে তাহলে কি করবো ওটা বলতেছি, মনে থাকে না পরীক্ষার হলে। আচ্ছা সামনে আসি। এই লিপিড পরিপাককারী আমাদের লাগবে হচ্ছে লেফট সাইড হচ্ছে লিপিড বা চর্বি, তারপর ফসফোলিপিড, ফসফোলিপিড, ফসফোলাইপেজ, লিপিড, লাইপেজ। মূল কথা লাইপেজ, লাইপেজ দিয়ে লিপিড ভাঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তুমি এই যে আমি যে মানে শুরুতে যেটা বললাম, এই কাহিনী দিয়ে তুমি মোটামুটি অনেক কিছুই সলভ করে ফেলতে পারো। জাস্ট মনে রাখতে হবে কোথায় কি হয়। তারপর আর এখানেও একই কথা, দেখো প্রোটিনের জন্য এখানে পেপটাইড অণু, রাইট সাইডে হচ্ছে অ্যামিনো অ্যাসিড অণু, এখানে অ্যামিনো পেপটাইডেস। এই তো লিপিডের জন্য এখানে লাইপেজ, এখানেও দেখো তুমি এই যে ট্রাইগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ফসফোলিপিড, হ্যান ত্যান, এত ভাই দুনিয়ার জিনিস মনে থাকবো না ভাই। তুমি এখানে লিখবে লিপিড। যত সহজ করা যায়। চর্বি, চর্বি ভাঙে কি দিয়া ভাঙে? লাইপেজ দিয়ে ভাঙে। ভাঙা তৈরি হয় কি? তুমি বলবা যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। সামারিটা বলি ভাই, সামারিটা হচ্ছে মুখের মধ্যে টাইলিন মল্টেজ দিয়ে শুধু কার্বোহাইড্রেট পরিপাক হয়, পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন পরিপাক হয় এবং মাখনের চর্বি পরিপাক হয়। প্রোটিন পরিপাকের জন্য লাগে পেপসিন, শেষ হবে তোমার প্রোটিওজ আর পেপটনে, নট অ্যামিনো অ্যাসিডে। মাখনের চর্বি পরিপাকে চর্বি সবসময় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হবে। ক্ষুদ্রান্তে আসবা, ক্ষুদ্রান্তটাই মেইন ভেজাল। ক্ষুদ্রান্তরে 2টা তুমি হেডিং দিবা। হেডিং এর মধ্যে একটা আসবে ক্ষুদ্রান্তের নিজের আন্তরিক রস, তারপরে তুমি দিবা অগ্নাশয় রস। তো অগ্নাশয় রস থেকে আন্তরিক রসের মধ্যে আবার 3টা হেডিং দিব। একটা দিবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট পরিপাক হয় অ্যামাইলেজ দিয়ে, অ্যামাইলেজ দিয়ে। লিপিড পরিপাক হয় লাইপেজ দিয়ে, লাইপেজ দিয়ে। প্রোটিন পরিপাক হয় এখানে ট্রিপসিন দিয়ে। আর এইখানে হচ্ছে ট্রিপসিন, এখানে পেপসিন দিস না, আবার এখানে ট্রিপসিন এই যে ইয়েতে ক্ষুদ্রান্তে। আর এখানে যেটা অগ্নাশয় রস থেকে যেটা আসে, কি বললাম না, এখানে না, এখানে না, এখানে ট্রিপসিন।
এখানে ট্রিপসিন, অগ্ন্যাশয় রস থেকে ট্রিপসিন আসে, আন্তরিক রস থেকে আসে অ্যামিনোপেপটাইডেস। তাহলে প্রোটিনেই মেন ঝামেলাটা। তাহলে পাকস্থলিতে, পাকস্থলী মানে স্টোমাক, স্টোমাকে প্রোটিন পরিপাকের জন্য লাগে পেপসিন। ক্ষুদ্রান্তে দুইটা হিসাব, একটা হিসাবের মধ্যে অগ্ন্যাশয় রসে প্রোটিন পরিপাকের জন্য লাগবে ট্রিপসিন, অপরপক্ষে আন্তরিক রসে প্রোটিন পরিপাকের জন্য লাগবে অ্যামিনোপেপটাইডেস। এখন তো পারা যাবে, 3টা লাইন একটু মনে রাখো, বাকিগুলা সেম হিসাব। আশা করি পারবা, না পারলে আবার একটু ভিডিওটা আগায় দেখো, তাহলেই হবে। এখানে এটা মনে আছে, এখানে সবকিছু এসে মিশ্রিত হয় একটা জায়গাতে, সেটাকে বলে অ্যাম্পুল অফ ব্যাটার। কোথায় অ্যাম্পুল অফ ব্যাটার থাকে? তুমি বলবে যে ডিউডেনামে থাকে। ডিউডেনাম কি মনে আছে তো? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম ক্ষুদ্রান্তের অংশ, সিকাম, কোলন, মলাশয় বৃহদান্ত্রের অংশ। এগুলো এমসিকিউতে আসবে, আমরা পরে এমসিকিউ নিয়ে আলোচনা করবো নি আবার। তাহলে কি কি লাগবা আশা করি পারবো। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে 2টা জিনিস শিখলাম, যকৃতের কাজ, তারপরে শিখলাম হচ্ছে কিভাবে কোথায় কি কি পরিপাক হয়। আচ্ছা, পরে কথায় আসি। তাহলে তুমি এখানে এখানে আবার নিজে নিজে বলবো পজ করে করে যে কোথায় কি কি পরিপাক হয়। এটা কিন্তু আসে ভাই পরীক্ষায়, এটা না পারলে সর্বনাশ। তারপর চলেছিল স্থূলতাতে। স্থূলতা থেকে একটা কিন্তু ঘ নম্বরের প্রশ্ন আসে, একটা বাচ্চার ওজন দিবে, উচ্চতা দিবে, বাচ্চার না মানুষের, মানে একটা বড় মানুষেরও দিতে পারে, বাচ্চা না শুধু, ওজন বাই উচ্চতা হোল স্কোয়ার, ওটা হচ্ছে বিএমআই বের করে। তো বিএমআই তো আশা করি বের করতে পারবো আমরা। বিএমআই এর ক্ষেত্রে এই যে 18.5 থেকে 24.9, এটা হচ্ছে স্বাভাবিক। তারপরে এটা কিন্তু অতিরিক্ত, তারপরে অনেকে ভুলে ভালে প্রথম স্তর বলে ফেলো, প্রথম স্তর না, পরে যে 5 ঘর এক্সট্রা ওইটা হচ্ছে অতিরিক্ত, তারপর থেকে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এগুলো পারা যাবে। তাহলে বলো এই বাচ্চার বিএমআই কত? হাইটও নাই, ওয়েটও নাই। আচ্ছা, হাইট ওয়েট দিয়ে দিই, নিজে কমেন্ট আমার জানিয়ে। তাহলে হাইট হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি, আর ওয়েট হচ্ছে এই বাচ্চার কত দিব? 50 কেজি। তাহলে বলো এই বাচ্চার বিএমআই কত, এই বাচ্চার কত, বিএমআই এর স্তর কত, আর এই বাচ্চার শুকানোর জন্য কি করতে হবে? শুকানোর জন্য মানে হচ্ছে স্লিম হওয়ার জন্য কি করতে হবে? স্লিম হওয়ার জন্য নিয়মিত খাবার খেতে হবে, নিয়মিত মানে ব্যালেন্স ডায়েট খেতে হবে, তারপর পরিশ্রম করতে হবে, শারীরিক কায়িক পরিশ্রম করতে হবে। শুরুতে যদি তোমরা এই কিটো ডায়েট আর শুরুতে যদি এই কি বলে সার্জারি, এই দুইটা যদি লেখো, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, কিটো ডায়েট, টিচার কিন্তু 0 দিয়ে দিবে। শুরুতে এগুলো লিখবো না, শুরুতে লিখবো খাবার খাইতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঘুমাইতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না, হ্যান ত্যান অনেক কিছু করতে হবে। লাস্টের দিকে লিখবো কিটো ডায়েট করতে হবে, তারপরে জিআই হরমোন ইউজ করতে হবে, তারপর ওষুধ খাইতে হবে, তারপরে হচ্ছে সার্জারি করতে হবে লাস্টে। মনে থাকবে তো না? থাকবে অবশ্যই। তাহলে একটা আমরা সৃজনশীল দেখি, তাহলে এই টাইপের সৃজনশীল একটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তোমার কি কি পড়তে হবে? তুমি বলবা যে এক্স এর এক্স 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 দিয়ে রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো এক্স কি? এক্স হচ্ছে এই যে পাকস্থলী, তাহলে তুমি পাকস্থলীর রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করবো। পাকস্থলীতে সুন্দর করে যেভাবে পয়েন্ট পয়েন্ট করে বললাম ওইভাবে তুমি ব্যাখ্যা করবা, পারবা। তারপরে ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকে এক্স হচ্ছে, ও ঘ তো নাই, ঠিক আছে। তারপরে এটা কি আবার? ও চ্যাপ্টার 4-এ চলে যেতে হলে অনেক হয়েছে। চ্যাপ্টার 3-তে এটি আগে পড়ো, তারপরে তোমার এক্সট্রা যা পড়ার পড়ো। চ্যাপ্টার 4-এ আমরা প্রথমে হার্টের ছবিটা আঁকা শিখবো। তো কোশ্চেন কি দেখো, কোশ্চেন আসে যে বোর্ডে 25-এ আসছিল যে উদ্দীপকের অঙ্গের লম্বচ্ছেদের চিত্র আঁকো। এটা আসার সম্ভাবনা অনেক বেশি, নাও আসতে পারে, আসতেও পারে, কিন্তু আমরা তো শিখে যাব। তো আমরা হার্টের চিত্রটা এইভাবে আঁকবো। তো এই উদ্ভাসের ছবিটা আসলে ওইভাবে ভালো হয় নাই, আমরা আরেকটা ছবি দেখি বইতে, বইয়ের ছবিটা আসলে ভালো হয়নি। আচ্ছা, কেউ যদি হার্ট জিনিসটা কিভাবে কাজ করে বা কি এটা জিনিসটা কি অ্যাকচুয়ালি যদি ভুলে যাও, আমি তোমাকে 1 মিনিটে বলে দিই। হার্টের টোটাল 4টা চেম্বার আছে। 4টা চেম্বারের মধ্যে এই যে 1টা, 2টা, 3টা, 4টা চেম্বারের মধ্যে উপরে এগুলোর মধ্যে একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ডানোলিন্দু, আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। উপরে 2টা অ্যাট্রিয়াম, নিচে 2টা নিলয় বা ভেন্ট্রিকল। এখানে রাইট ভেন্ট্রিকল, এটা এখানে লেফট ভেন্ট্রিকল। এই তো 4টা চেম্বার পাই গেলাম। এখন কিভাবে ব্লাড আসে? তুমি বলবা যে ভাই সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসে। তারপরে আবার রাইট ভেন্ট্রিকল থেকে এদিক দিয়ে সেমিনুলার কপাটিকা হয়ে চলে যায় ফুসফুসে, ফুসফুসে অক্সিজেন জাতীয় রক্ত ট্রান্সফার হয়ে চলে আসে এখানে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে ট্রাইকাসপিড এখানে তো ট্রাইকাসপিড কপাটিকা, সরি, এখানে ট্রাইকাসপিড, এখানে বাইকাসপিড কপাটিকা দিয়ে, এটার একটা হচ্ছে মাইট্রাল কপাটিকা, এই যে এখানে বাইকাসপিড কপাটিকা হয়ে
মাইট্রাল কপাটিকা হয়ে চলে আসে লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে তারপরে চলে যাবে হচ্ছে তোমার অপর এই মহাধমনী হয়ে সারা দেহে। তো আমি মনে রাখতাম বাম বাইকাস্পিড। তো এটা হচ্ছে টোটাল কাহিনী। কিন্তু তোমাকে যদি এভাবে তো আর কাহিনী লেখা যাবে না, সুন্দর করে লিখতে হবে। কার্ডিয়াক চক্র আসে, তো কার্ডিয়াক চক্র কিভাবে লিখবো, চলে আসি সামনে। এখানে অনেকগুলো কথাবার্তা, লটস অফ কথাবার্তা দেওয়া। তো কার্ডিয়াক চক্র পরীক্ষায় আসে। কার্ডিয়াক চক্র শেখার আগে আমাদের হার্টের ছবিটা শিখতে হবে। ওই ছবি কিন্তু আইকা লাভ নাই বেশি, আমি হার্টের ছবি দেখাচ্ছি লাস্টে। কার্ডিয়াক চক্রের হিসাবটা হচ্ছে, আমি যে তোমাকে সিরিয়ালি বললাম যে কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্ত আসে, তারপরে ট্রাইকাসপিড কপাটিকা হয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, আবার উপরে যায় আবার নিচে আসে, এভাবে না, আসলে দুইটা একসাথে আসে। এটা আশা করে অনেকে পারো, অনেকে জানো। তো আমি সামারিটা বলি। টোটাল 4টা স্টেজ আছে কার্ডিয়াক চক্রের মধ্যে। তুমি বলবে যে অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রোল, তারপর অ্যাট্রিয়ামের সিস্টোল, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, তারপরে ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রোল। টাইম পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবো, কারণ পরীক্ষাতে আসবে। 0.7, 0.1, 0.3, 0.5। প্রথমে হয় অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রোল। অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রোল কতক্ষণ লাগে? তোমার বলছে 0.7 সেকেন্ড লাগে। অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রোলে কি হয় দেখো, ডায়াস্ট্রোল মানে হচ্ছে প্রসারিত হওয়া, সিস্টোল মানে হচ্ছে সংকুচিত হওয়া। তাহলে অ্যাট্রিয়াম দুইটা হচ্ছে উপরে, এই উপরে আছে, তো উপরে তুমি বলবো যে উপরে প্রসারিত হয়। এই যে প্রসারিত হলে কি হবে, উপর থেকে ব্লাড আসবে, কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্ত এখানে রাইট অ্যাট্রিয়ামে, আর এদিক দিয়ে আসবে তোমার অক্সিজেন জাতীয় রক্ত লেফট অ্যাট্রিয়ামে। এতটুকুই। তুমি এগুলা কাহিনী লিখবা অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রোলে। তারপর হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল হবে। সিস্টোল হলে যে এই দুইটা সংকুচিত হবে, তাহলে ব্লাডগুলো একদম নিচে চলে আসবে। কি হবে, এই পাশে যদি আমি চাপ দিই তাহলে নিচে ব্লাড চলে আসবে। তাহলে ট্রাইকাসপিড কপাটিকা এবং মাইট্রাল কপাটিকা দুইটা খুলে যাবে, খুলে যেয়ে ব্লাডগুলো নিচে চলে আসবে। নিচে বলতে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। তারপর 3 নম্বর স্টেজ দেখো কি, ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টল আবার দেখো এখানে চাপ দিব, এখানে চাপ দিলে আবার এদিক দিয়ে চলে যাবে এখানে, আর এদিক দিয়ে চলে যাবে মহাধমনীতে। এটা ফুসফুসে চলে যাবে, এটা মহাধমনীতে চলে যাবে। এই তো। তারপর লাস্টের স্টেজ হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ভেন্ট্রিকুলার ডায়াস্টলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। 4টা স্টেজ, 4টা স্টেজ আগে মুখস্থ করবো, টাইম পিরিয়ড মুখস্থ করবো, তারপরে বর্ণনা লিখবো। এখন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বা এটা আঁকবো কেমনে, এটা না আঁকলে তো বেশি মার্ক পাবো না। তো একটা নিনজা টেকনিক বলি, একটা ছবি আঁকবা, এটারে তুমি কপি মারবা, এখানেও কপি, এখানেও কপি, এখানেও কপি। জাস্ট এই 3 নাম্বার ছবিটাতে এটারে একটু রোগাক্রান্ত করে দিবা। রোগাক্রান্ত মানে একটু সংকুচিত করে দিবা, ভেন্ট্রিকুলার সিস্টোল চাপাই দিবা, হয়ে যায়। মেডিকেল এক্সাম ব্যাচ আছে, মেডিকেল এক্সাম ব্যাচ টোটালটা ভাই আমি নিজে চালাই। তো আমাদের ম্যাথপারফরমেন্স.com চলে যাবা, চলে যায় এটা ডিটেলস দেখতে পারো। ডিটেলস দেখে তুমি একটা ডেমো এক্সামও আছে, ডেমো এক্সাম দিতে পারো। তো এখানে টোটাল 150-র বেশি পরীক্ষা হবে। 220কে মানে কত যেন, 20,000, হ্যাঁ 20,000-এর বেশি আমাদের পরীক্ষা না প্রশ্ন আছে। 20,000-এর বেশি তো পরীক্ষা নেওয়া যায় না, প্রশ্ন আছে। অনুশীলনী প্রশ্নভিত্তিক পরীক্ষা আছে, লাস্টে স্ট্র্যাটেজিক্যাল ক্লাস আছে। এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য। তোমাদের পরীক্ষাটা শেষ হবে যখন জুলজি পরীক্ষা, সাথে সাথে ভর্তি হয়ে যাও। এখন কোশ্চেন হচ্ছে ভাই ভর্তি হয়ে যাবো যে ওই দিন পরের দিন থেকে কি পরীক্ষা? হ্যাঁ পরের দিন থেকে পরীক্ষা। রুটিনটা এমনভাবে সেট করা, তুমি যখনই ভর্তি হও না কেন তার পরের দিনই পরীক্ষা থাকে, রেগুলার এভাবে পরীক্ষা থাকে। তাহলে 7 দিন পরে ভর্তি হলে কি সমস্যা? 7 দিন পরে ভর্তি হলে খুব একটা সমস্যা নাই। তার পরবর্তীতে আমি মানে এমনভাবে রুটিন সেট করছি, যেগুলো হয়ে যাওয়া পরীক্ষা ওইটা আবার হবে শেষে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কিন্তু আমার সাজেশন থাকবে, মেডিকেল অ্যাসপিরেন্ট যদি হও, যত তাড়াতাড়ি পড়াশোনা শুরু করা সম্ভব তত তাড়াতাড়ি করবা, নাহলে তুমি নিজে পিছিয়ে যাবা। আমার দেওয়াও কিছু হবে না, তখন কেউ তোমার বাঁচাতে পারবে না। বোর্ড পরীক্ষা তো নয় অনেক সংক্ষিপ্ত করে, অনেক মজার ছলে অনেক প্যাচাল পারি, বাট এগুলা মেন মেডিকেল অ্যাডমিশনে কাজে দিবে না। তারপরে পরীক্ষা আসবে তোমার এখানে ইয়েতে কি বলে, সংযোগী টিস্যু বা জাংশন টিস্যু। কয়টা আছে তুমি বলবা যে 4টা হিসাব, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি তন্তু। তাহলে এখানে তুমি প্রথমে হার্টের ছবিটা আঁকবা, তারপর আঁকবা এই যে এসএ নোড এই জায়গাতে, রাইট এট্রিয়ামে সুপিরিয়র ভেনা কভার কাছাকাছি। তো এই জায়গাতে তুমি আঁকবা এসএ নোড। তারপর আঁকবো এভি নোড। এভি নোড হচ্ছে এখানে ট্রাইকাসপিড কপাটিকার পিছনে এভি নোড। তাহলে এসএ নোডকে বলা হয় পেসমেকার, এভি নোড হচ্ছে সংরক্ষী পেসমেকার। তারপর বান্ডল অফ হিজ, তো বান্ডল অফ হিজ চলে যাবে। তারপরে তুমি বলবা যে বান্ডল অফ হিজ কোথায় থাকে? দুইটা নিলয়ের মাঝখানে থাকে। তারপর পার্কিনজি তন্তু এদিক দিয়ে ছড়ায় চলে গেল। এই ছবিটা আঁকবো, এবং এটা পরীক্ষা আসে যে সংযোগী টিস্যু বলতে কি বুঝো, এবং সংযোগী টিস্যুর ছবি আঁকো। তো ছবিটা ভালো মতো শিখে যাবো। 4টা হিসাব মনে রাখবো, এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি তন্তু। তারপর যেটা বলতেছিলেন যে ভাই ছবিটা কিভাবে আঁকবা, তো এই ছবি, কি ছবি, একবার দেখো, একবার স্ক্রিনশট নাও, একবার খাতায় আঁকো, আরেকবার আঁকা যাও পরীক্ষার আগে। কেন হার্টের ছবিটা লাগবে? প্রথমত এটা হুবহু তো পরীক্ষা আসে যে ছবিটা কি। তারপর এটা মহাধমনী, মহাধমনীর আরো 3টা ব্রাঞ্চ আছে,
3টা ব্রাঞ্চ তোমার রাখতে হবে না, তুমি মহাধম নিয়ে আইকো। যেটা বলতেছিলাম যে এই ছবিটা কোথায় কোথায় লাগে, প্রথমত কার্ডিয়াক চক্রে লাগে, তৃতীয়ত আমাদের এই যে সংযোগী টিস্যু এই ছবিটাতে লাগে, সব জায়গায় হার্টের ছবি শিখে যাইতে হয়। তো এই তো হয়ে গেল। তো এই তো এইটাই শেষ ক্লাস, হ্যাঁ শেষ। এখন কোশ্চেন হচ্ছে ভাই আপনি কি পড়াবেন না, রোগ পড়াবেন না, যে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, এগুলা রোগ নিয়ে জুলজিতে যত রোগগুলা রোগ আছে সবগুলো নিয়ে আমি ভাবতেছি একটা ক্লাস দেবো, ওইটাও 20 মিনিটের কাছাকাছি নিব। তো ওই ক্লাস যদি কারো দরকার হয় নিচে কমেন্টে জানাই দিও, আমি ক্লাসটা যত দ্রুত সম্ভব রেকর্ড করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো ভাই আজকে এই পর্যন্তই, পরে ক্লাসটা দেখো। ধন্যবাদ সবাইকে।